কিন্তু রাশিদা তালুকদার যেন কোনো কিছু শোনার জন্য একদমই প্রস্তুত নন। মুখে দমকা ঝড়ের মতো রাগ আর হাতের দৃঢ়তা এক মুহূর্তের জন্য শিথিল হলো না। মিমির চোখের কোণে পানি চিকচিক করছে, কিন্তু মুখ শক্ত করে সে কিছু বলার চেষ্টা করলো। নাসিরুল তালুকদার এবার এক পা এগিয়ে এলেন। তালুকদার নীড়ের নীরব দুপুর এখন যেন তীব্র উত্তেজনায় গুমড়ে উঠছে। রাশিদা মিমিকে নিয়ে একদম নাসিরুলের সামনে এসে দাঁড়ালেন। রাগে হাঁসফাঁস করছেন তিনি। নাসিরুল এবার ভুরু কুঁচকে একবার কান্নারত মিমির দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে রাশিদা? মেয়ে দুটো কাঁদছে কেন? রিমি এবার চাইলেও কিছু বলতে, কিন্তু তার মুখ খোলার আগেই রাশিদা জগতের সব ক্ষোভ নিয়ে বলে উঠল, তুমি ওকে জিজ্ঞাসা করো ভাইজান, ও কি বলতে চাইছে, পরিষ্কার করে বলতে বলো তো। নাসিরুল স্নেহের চোখে তাকিয়ে এক হাত আলতো করে রাখলেন মিমির মাথায়। কি হয়েছে মা? রিমি দুদিকে মাথা নেড়ে না বোঝাতে চাইল। তাকে অগ্রাহ্য করেই মিমি হেসকি তুলে ঢোক গিলে বলল, আমি এ বিয়ে করতে পারবো না বড় আপু। মানে? ভাঙা গলায় আবারও বলল মিমি। নিশান ভাইকে আমি বিয়ে করতে পারবো না বড় আপু। তৎক্ষণাৎ দ্বিতীয়বারের মতো গালে একটা চড় পড়ল মিমির। রাশিদা রাগে ক্ষোভে আবারও গায়ে হাতে তুলতে চাইলে নাসিরুল বাধা দেয়। আহ, থাম রাশিদা, এসব কি হচ্ছে? এত বড় মেয়ের গায়ে কেউ হাত তোলে? ওকে বলতে দাও। চেঁচামেচি শুনে ইতিমধ্যে খাদিজা তালুকদারও হাজির হয়েছে। এই ভর দুপুরে কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় বেশ অসন্তুষ্ট তিনি। খাদিজা তালুকদার ধীর পায়ে এগিয়ে এলেন, চোখে বিরক্তির ছাপ। কাঁচা ঘুম ভাঙায় মুখটা একটু ফোলা ফোলা লাগছে। এসে সোজা রাশিদার দিকে তাকিয়ে বললেন, দুপুরবেলায় একই নাটক হচ্ছে, এত হইচই কেন? রাশিদা তালুকদার এবার হাত কোমরে দিয়ে দাঁড়িয়ে রাগ চেপে বললেন, ভাবি, আপনি নিজেও শুনুন শুনুন, আপনার এই মেয়ে কি বলছে, বলে কিনা সে নিশানকে বিয়ে করবে না। খাদিজা এবার বিস্ময়ের দৃষ্টিতে মিমির দিকে তাকালেন। মিমির চোখে কান্নার দাগ স্পষ্ট। সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, যেন মাটির নিচে ঢুকে যেতে চায়। তবে নিশানকে কাছে পাওয়ার জন্য পাগল মেয়েটার হঠাৎ এমন উল্টো অভিব্যক্তি দেখে ভুরু কুঁচকালেন তিনি। এই বিয়ে তার অমতে হলেও তিনিও মনে মনে চাইছিলেন নিশানের সাথে মিমির বিয়েটা হতে। কারণ একবার নিশানের সাথে মিমির বিয়ে হয়ে গেলে তিনি তখন মিমিকে খেলার গুটি বানিয়ে অনেক কাজ করতে পারবেন। নিজের স্বার্থের জন্যই তিনি একটু দমে গিয়েছিলেন। নাসিরুল তালুকদার এবার ধীর কণ্ঠে বললেন, মিমি বনিতা করিস না মা, খোলা মনে বল, তোর কি সমস্যা? তুই কেন বিয়েতে রাজি নস? বড় আপু, আমি নিশান ভাইকে বিয়ে করতে পারবো না। উনি আমায় পছন্দ করে না। উনি কখনো আমায়। কথা সম্পূর্ণ হওয়ার আগেই পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। রাশিদা তালুকদার যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না। খাদিজার ভুরু কুঁচকে গেল, আর নাসিরুল তালুকদার চোখ বন্ধ করে এক দীর্ঘশ্বাস ফেললেন। রাশিদা এবার গর্জে উঠলেন, নাটক করছিস তুই? তাহলে এতদিন চুপ ছিলি কেন? এখন কেন মুখ খুললি? মিমি মুখ তুলে তাকালো, গলায় জড়তা, তবু স্পষ্ট বলল, আমি ভয় পেয়েছিলাম মা, কিন্তু আমি সত্যি পারবো না। নিশান ভাই আমাকে ভালোবাসেই না। নাসিরুল এবার একটু খাকারি দিয়ে বলল, তাতে সমস্যা কি? বিয়ের পরেও তো ভালোবাসা যাবে। একবার বিয়েটা হয়ে গেলে তখন মায়া জন্ম নেবে। এতে তো কষ্ট পাওয়ার তো কিছু হয়নি মিমি। আর তুই তো নিজেও জানিস, নিশান ছোট থেকেই এরকম একঘেয়ে অনুভূতিহীন। ওর একটু সময় লাগবে, কিন্তু একসময় অবশ্যই তোকে স্ত্রী হিসেবে মেনে নেবে, ভালোবাসবে। মিমি তড়িঘড়ি করে দুদিকে মাথা নেড়ে বলল, হুম, ভালোবাসবে না বড় আপু, কখনোই বাসবে না। আমি জোর করে ওনাকে পেতে চাই না। তোমাদের কে বলেছে ওনার মধ্যে অনুভূতি নেই? উনি ভালোবাসে, তবে আমাকে নয়। খাদিজা এ পর্যায়ে তড়িৎ গতিতে বলল, মানে কি বলতে চাইছো তুমি? মিমি একটা বড় শ্বাস ফেলে আধো আধো স্বরে বলল, হয়তো নিশান ভাই অন্য কাউকে। এবারও তালুকদার নীড়ের নীরব দুপুর যেন মুহূর্তেই এক ঝড়ো বাতাসে নড়ে উঠল। রাশিদা তালুকদারের মুখ পাথরের মতো কঠিন হয়ে গেল। খাদিজা হতবাক হয়ে তাকিয়ে রইলেন, আর নাসিরুল তালুকদার ধীরে ধীরে তার চশমাটা খুলে টেবিলে রাখলেন। ঘর জুড়ে এক অস্বস্তিকর নীরবতা নেমে এলো।
রিমি মনে মনে আয়তাল কুরসি পাঠ করতে থাকলো। রাশিদা রাগে কাঁপলেও এত বড় একটা কথা শুনে একটু দমে যায়, কারণ সে চায় না এমন কিছু হোক যাতে মিমির বিয়ে ভেস্তে যায়। খাদিজা তালুকদার এবার এক পা এগিয়ে এসে ঠান্ডা অথচ তীক্ষ্ণ স্বরে বললেন, তুই কি বলবি মিমি? নিশান অন্য কাউকে ভালোবাসে, এ কথা তোকে কে বলল? মিমি চুপ করে রইল। ওর ভয় হচ্ছে যদি সত্যি কথাটা বলে তাহলে আরো বড় ঝড় আসবে। রিমি চোখ বুজে রইল। খাদিজা এবার আরো কঠিন স্বরে বললেন, নিশান আমার ছেলে, আমি ওকে চিনি। ও কোনো মেয়েটেকে ভালোবাসে না। এসব মিথ্যা কথা বলা বন্ধ কর। নাসরুল তালুকদার এবার একটু গম্ভীর হয়ে বললেন, এই একটা কথা আমি বিশ্বাস করতে পারলাম না মিমি। আমার ছেলে মোটেই এমন নয়। এমন হলে আমি খুশি হতাম। মিমি এবার একটু জেদি গলায় বলল। তোমরা কিছুই জানো না। খাদিজা এবার পুরোপুরি রেগে গেলেন। নাসরুলের দিকে তাকিয়ে বললেন, দেখেছো, তোমার বোনের মেয়ের কথা শোনো। তুমিও কি আমাদের ছেলেকে সন্দেহ করছো? আমার নিশান যে কখনো কোনো বাজে পথ মারায়নি, যে পড়াশোনা, ব্যবসা আর পরিবারের বাইরে কিছু বোঝে না, সে নাকি কাউকে ভালোবাসে? হাস্যকর কথা। রাশিদা এবার ধীরে ধীরে একটু সামলে নিলেন নিজেকে। তিনি এবার শান্ত স্বরে বললেন, শোন মিমি, এসব আবোল তাবোল বকা বন্ধ কর। নিশান যদি কারোর প্রতি একটু মায়াও দেখিয়ে থাকে, তাতে তোর এত বড় সিদ্ধান্ত নিয়ে নিবি? তুই কি জানিস না, পুরুষ মানুষ বিয়ের পরও স্ত্রীর প্রতি বাধ্য হয়ে যায়? তোর কোনো ভয় নেই? তুই এই বিয়েটা করছিস? মিমি এবার শক্ত গলায় বলল। না মা, আমি জোর করে এই বিয়ে করতে পারবো না। এবার রাশিদা তালুকদার ও খাদিজা তালুকদার দুজনেই রাগে ফেটে পড়লেন। খাদিজা নিজের ছেলেকে নিজের বাধ্য প্রমাণ করতে চোখ কটমট করে বললেন, আমি দেখতে চাই কে আমার ছেলের বিয়েতে বাধা দেয়। আর সবচেয়ে বড় কথা, আমার ছেলে কখনোই আমার অবাধ্য হয় না। আমি যদি একবার আমার ছেলেকে বলি যে তুই এই বিয়েটা কর, সে এক বাক্য ব্যয় না করে এই বিয়েতে রাজি হয়ে যাবে। ঘর জুড়ে অস্বস্তিকর নীরবতা নেমে এলো। এমন সময় দরজার সামনে এক ছায়ামূর্তি দেখা গেল। নিশান। সে কখন এসেছিল কেউ জানে না, কিন্তু এখন সে দাঁড়িয়ে আছে দরজার কাছে, মুখ গম্ভীর, চোখ জ্বলছে অদ্ভুত এক অনুভূতিতে। এতক্ষণ ধরে সব কথা শুনেছে সে। আকাশ গাড়ি থেকে নেমেই বাড়ি চলে গিয়েছে। শৈলীও উপস্থিত। বাড়ির সদর দরজায় পা রাখতে এরকম একটা পরিবেশ দেখে থমকে গিয়েছিল শৈলী। কিন্তু নিশান চুপচাপ নীরব অভিব্যক্তিতে এতক্ষণ ধরে সবকিছু পর্যবেক্ষণ করে এসেছিল। নিশান যে সদর দরজায় দাঁড়িয়ে রয়েছে এটা শুধুমাত্র রিমিই দেখতে পায়। সে বিড়বিড় করে বলে ওঠে, নিশান ভাই। রিমির কথা শুনে উপস্থিত সবাই চট করে দরজার দিকে তাকায়। ঘরের বাতাস যেন ভারী হয়ে উঠল। সবাই দরজার দিকে তাকাতেই নিশানের উপস্থিতি এক মুহূর্তের জন্য তাদের বাকরুদ্ধ করে দিল। তার চোখ দুটো স্থির, মুখ গম্ভীর। এই বাড়ির সব মানুষ তাকে বরাবরই কঠোর, নির্লিপ্ত ও নিয়ন্ত্রণাধীন বলেই চিনে এসেছে, অথচ এখন তার চোখের ভিতরে এমন কিছু আছে যা তারা আগে কখনো দেখেনি। সবাই প্রথম দফায় অবাক হয়ে গেলেও খাদিজা তালুকদার যেন বিশ্বাস করার সুযোগ পেয়ে গেলেন। তিনি দ্রুত গতিতে এগিয়ে গেলেন, নিশানের বাহু চেপে ধরে বলতে থাকলেন, এই তো আমার ছেলে এসে গেছে, এখন ওই আসল কথা বলবে। এই এদিকে টাকা নিশান, ঠিকঠাক বলতো, এই মেয়ে কি বলছে সব? তুই কি এই বিয়ে করবি না? নিশান সবার দিকে এক পলক তাকিয়ে ভুরুকুচকে বলল, কোন বিয়ে মা? কার বিয়ের কথা বলছো তুমি? খাদিজা এবার শ্বাস ফেললেন। তিনি তো ভুলেই গিয়েছিলেন যে নিশানকে এখনো কিছু বলা হয়নি। খাদিজা এবার চোখের ইশারায় নাসরুলকে বললেন যাতে ছেলেকে সবকিছু বুঝিয়ে দেয়। নাসরুল এবার নিজের ছেলের দিকে গম্ভীর অভিব্যক্তি নিয়ে এগিয়ে এলেন। খাদিজা চুপচাপ সরে গিয়ে সোফায় বসে পড়লেন। ভীষণ ক্লান্ত লাগছে তার। রাশিদা কৌতূহলী দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকলো সামনের দিকে।
খাদিজা চুপচাপ সরে গিয়ে সোফায় বসে পড়লেন। ভীষণ ক্লান্ত লাগছে তার। রাশিদা কৌতূহলী দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকলো সামনের দিকে। রিমি ভয়ে জুবুতুবু হয়ে দাঁড়িয়ে রইল। মিমি ঢোকের পর ঢোক গেলছে। সামনে কি হবে কিছুই বুঝতে পারছে না। নাসিরুল এবার নিশানের সামনে গিয়ে বলতে শুরু করলো, দেখ নিশান, তোর বয়স হয়েছে, আর বাড়াবাড়ি করিস না। এভাবে বখাটে বাউন্ডুলে ছেলেদের মতো তুই বাড়িতে বসে বসে থাকতে পারিস না। অনেক হয়েছে বাবা, এবার বিয়েটা করা তোর দরকার। তোকেও তো সংসার করতে হবে, তাই না? ভেবে দেখ, তোর মা বাড়িতে একা থাকে, তার কি একটা সাথীর প্রয়োজন নেই বল? এই জন্য আমি তোর মামুনি আর তোর মা সিদ্ধান্ত নিয়েছি মিমির সাথে তোর বিয়ে দেব। তুই তো জানিস তোর মামুনির কি অবস্থা। এই অবস্থায় দুই মেয়েকে যদি আমরা বিয়ে দিয়ে বাড়ির বাইরে পাঠিয়ে দিই, তাহলে তোর মামুনি কি নিয়ে বেঁচে থাকবে বল? এই কারণে মিমির সাথে আমরা তোর বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। আমি আশা করব তোর কোনো আপত্তি নেই। তোর মায়ের ভাষ্যমতে তুই যেহেতু আমাদের বাধ্য সন্তান। রিমি ভেবেছিল নিশান মনে হয় এক্ষুনি হুঙ্কার দেবে, কিন্তু কিছুই বলল না নিশান। শৈলী ঠিক এই ভয়টাই পাচ্ছিল। সে পুরোপুরিভাবে মাথা নিচু করে নিশানের পেছনে নিজেকে আড়াল করে রাখলো, যাতে রাশিদা তালুকদার তাকে দেখতে না পায়। এমনিতেও এই পরিস্থিতিতে কেউ তার দিকে নজর দিচ্ছে না। নিশান এবার হাতে থাকা ব্যাগটা নিচে নামিয়ে রেখে বরাবরের মতো নির্বিকার ভঙ্গিতে জবাব দিল, তোমাকে কে বললো বাবা যে আমি সংসার করব না? আমি মোটেই হুমায়ুন আহমেদের উপন্যাসের হিমু চরিত্র নয় যে আমার সংসার করার ইচ্ছে থাকবে না। আমি অবশ্যই সংসার করব। খুশিতে আপ্লুত হলেন খাদিজা। রাশিদার মুখেও হাসি ফুটে উঠল তৎক্ষণাৎ, কিন্তু রিমি এবং মিমি অবাক নেত্রে চেয়ে রইল। শৈলীর কোনো অনুভূতি নেই, সে চোখ বুজে সৃষ্টিকর্তাকে স্মরণ করছে। নাসিরুল সন্তুষ্ট দৃষ্টিতে মাথা নেড়ে বলেন, তাহলে তো আর কোনো সমস্যাই থাকলো না। দেখেছিস রাশিদা, তুই শুধু শুধু এমন অশান্তি করেছিলি, মিমিও কোনো কারণ ছাড়াই। নাসিরুলের কথা শেষ হওয়ার আগে নিশান আবারও বলল, কিন্তু বাবা, আমি খুব দুঃখের সাথে জানাচ্ছি যে মিমির সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। এ পর্যায়ে রিমি, মিমি আর শৈলী বাদে বাস পড়ল সবার মাথায়। নাসিরুল ভুরু কুঁচকে তাকালেন। মানে? খাদিজা এবার সোফা থেকে ধুম করে উঠে দাঁড়িয়ে তড়িঘড়ি করে বলে উঠলেন, দোহাই লাগে তোর নিশান, খবরদার তুই বলিস না যে মিমির বলা কথাটাই সত্যি, তুই কাউকে পছন্দ করিস। এটা মোটেই বলিস না কিন্তু। রাশিদাও তাল মেলালেন। খবরদার নিশান, তুই। আশ্চর্য, এখানে হচ্ছেটা কি? বাবা, মা, তোমরা কি শুরু করেছ? ছোট থেকে তোমরা আমাকে কোনো কাজে কখনো বাধা দাওনি, আমার উপর ভরসা রেখেছো সবসময়। তোমরা খুব ভালো করেই জানো আমি এমন কোনো সিদ্ধান্ত নেই না যেখানে আমার নিজের ক্ষতি হয়, পরিবারের ক্ষতি হয়। সেখানে তোমরা আমাকে না জানিয়ে এরকম করে একটা বিয়ের সিদ্ধান্ত কিভাবে নিতে পারলে? আমার মতামত নেওয়ার প্রয়োজন বোধ তোমাদের মনে হলো না কেন? এই প্রথম খাদিজা তালুকদার নিজের ছেলের চোখে এমন এক কঠোরতা দেখালেন যা তাকে থমকে দিল। নিশান চুপ থাকার মানুষ, তা তিনি জানেন, কিন্তু এই নীরবতা যে এতটা শক্তিশালী হতে পারে তা কখনো ভাবেননি। শৈলী চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। সে জানে নিশান যা করছে সেটা তার জন্যই, কিন্তু সে এটাও জানে এই কথাগুলোই আগামীতে আরো বড় ঝড় ডেকে আনবে। তোর কি সত্যিই কারোর প্রতি কোনো দুর্বলতা আছে? তুই কাউকে পছন্দ করিস? রাশিদা হতভম্ব হয়ে বলে উঠলেন। নিশান কিছু বলল না। তার দৃষ্টি ধীরে ধীরে ঘরময় ঘুরে বেড়ালো, তারপর স্থির হলো মিমির দিকে। মিমির হাত দুটো কাঁপছে, ঠোঁট শুকিয়ে গেছে। নাসিরুল তালুকদার এবার গম্ভীর স্বরে বললেন, নিশান, চুপ করে থাকবি না? সত্যি কি মিমি যা বলছে তা সত্য? নিশান এবারও চুপ। তার চোখে অদ্ভুত এক শীতলতা, যেন এই কথাগুলোর কোনো মূল্যই নেই তার কাছে। খাদিজা এবার এক ধাপ এগিয়ে এলেন, কণ্ঠস্বর কঠিন, নির্দেশনামূলক। নিশান, আমি তোর মা, আমি তোকে প্রশ্ন করছি, উত্তর দে নিশান। তোর জীবনে অন্য কেউ আছে কি না? সত্যি বলতে আমি তোর মতামতকেই বেশি গুরুত্ব দেব বাবা। তুই বল, কাকে তোর পছন্দ? নিশান এবার ধীরে ধীরে চোখ বন্ধ করলো, গভীর শ্বাস নিল, তারপর ঠান্ডা স্বরে বলল, আমি এসব প্রশ্ন উত্তর দিতে চাই না। তার এই নির্লিপ্ত উত্তর যেন পুরো ঘরকে আরো অস্বস্তিকর নীরবতায় ডুবিয়ে দিল। শৈলী এতক্ষণ চুপ ছিল, কিন্তু নিশানের এমন আচরণ দেখে তার ভুরু কুঁচকে গেল।
সে জানে এই নীরবতা সবকিছুর থেকেও বেশি কিছু বলে দিচ্ছে। রাশিদা এবার মুখে হাত চাপা দিলেন, যেন তার কল্পনার বাইরের কিছু ঘটে গেছে। খাদিজার দৃষ্টি এবার আরো তীক্ষ্ণ হয়ে উঠল। নিশান এবার চোখ তুলে তাকালো মায়ের দিকে। তার গলায় কোনো আবেগ নেই। নাসিরুল তালুকদার এবার স্বাভাবিক ভঙ্গিতে বলেন, তাহলে তুমি এই বিয়ে করবে না? না। শক্ত কণ্ঠে জবাব দেয় নিশান। তার জবাবের অভিব্যক্তি দেখে পেছন থেকে কেঁপে উঠছে শৈলী। নাসিরুল দীর্ঘশ্বাস ফেললেন। তাহলে বলো, কাউকে পছন্দ করো তুমি? নিশান এবার খানিকটা মাথা ঘুরিয়ে পেছনে মাথা নিচু করে নিজেকে আড়াল করে রাখা শৈলীর দিকে তাকালো। তার টলমল করা ভেজা চোখের দিকে তাকিয়ে কাট কণ্ঠে জবাব দিল, হ্যাঁ, একজনকে। নিজের স্ত্রীর মর্যাদা দেওয়ার খুব ইচ্ছা। শৈলী মায়াময় দৃষ্টি ফেলল। ততক্ষণে নিশান সামনে তাকিয়েছে। নিজের গম্ভীর ছেলেকে হঠাৎ করে এমন কাট কণ্ঠে কথা বলা দেখে স্তব্ধ হলেন খাদিজা তালুকদার। রাশিদাও বেশ অবাক হলেন। নাসিরুল মাথা নেড়ে জানতে চাইল, কে সে, বলো। নিশান এবার মুচকি হাসল। চোখের মধ্যে কি যেন এক অদ্ভুত দৃষ্টি দেখা গেল তার। হঠাৎ করে খুব বিষাদ গলায় বলতে শুরু করলো, জীবনে প্রথম কোনো নারীর এক ফোঁটা অশ্রু বুকের ঠিক বা পাঁচরে এসে লেগেছে। প্রথমবার অনুভব করেছিলাম আমার বুকের বা দিকটা শূন্যতায় খা খা করছে, যা এতদিন টের পাইনি। সহসা অস্থির হলাম, খুঁজতে শুরু করলাম সেই পূর্ণতা। হঠাৎ করে উপলব্ধি করে ফেললাম সে আর কেউ নয়, সেই পূর্ণতার নাম শৈলী। বা পাঁচরের পূর্ণতা দেওয়ার জন্য সে জন্মেছে, শুধু আমার জন্য। দেরি করলাম না, সাথে সাথে তার নাম দিয়ে দিলাম আমার হিমরূপা। সাথে সাথে যেন তালুকদার নীড় কেঁপে উঠল। এতক্ষণ ধরে নির্লিপ্ত ভঙ্গিতে সবকিছু সামাল দেওয়া নাসিরুল তালুকদারও যেন স্তব্ধ হয়ে তাকালেন নিজের ছেলের দিকে। খাদিজার শরীর ভেঙে পড়তে নিজেকে সামলে নিলেন। রাশিদাও অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে নিজের মেয়ে দুটোর দিকে তাকালেন। তৎক্ষণাৎ বুঝতে পারলেন যে আর কেউ না জানলেও এরা দুজন ঠিকই জানতো। খাদিজা বিস্ময়ে হতভম্ব হয়ে বলে উঠলেন, এ তুই কি বলছিস নিশান? নিশান মাথা নেড়ে জবাব দিল, হ্যাঁ, শৈলীকে বিয়ে করতে চাই আমি। নিশানের বলতে দেরি হলো। নাসিরুল তালুকদারের সাথে সাথে তেড়ে এসে নিশানের গালে একটা চড় লাগাতে দেরি হলো না। নিশানের গালে শক্তপোক্ত হাতের চড় পড়তেই সবাই চমকে উঠল। নিশানের পিছনে থাকা শৈলী আঁতকে উঠল। ঠোঁট ভেঙে কান্না চলে আসলো তার। সে তড়িঘড়ি করে পেছন থেকে নিশানের শার্টের একটা অংশ খামচে ধরল। ভয়ে হাত পা কাঁপছে রীতিমতো। নিশানের গায়ে হাত তুলেও ক্ষান্ত হননি নাসিরুল। রেগে মেগে বেহাল অবস্থা তার। এতদিন ধরে তালুকদার পরিবারের কর্তা নীরব থেকে সবকিছু সামলে দিয়ে গেলেও আজ যেন নিজের রূপটা বের করলেন তিনি। গর্জন তুললেন, বাঘের ন্যায় হুংকার দিয়ে বলতে থাকেন, পাগল হয়ে গিয়েছো তুমি? কি বলছো এসব? মাথাটা গিয়েছে তোমার? যা বলছো ভেবে বলছো তুমি? শেষমেশ ওকে পছন্দ করতে আর কেউ ছিল না, এই এতিম মেয়েটাকে তুমি? ছি, তোমার পছন্দ দেখে অবাক হচ্ছে আমি। নিজের বড় আব্বুর হঠাৎ এমন পরিবর্তন দেখে শৈলী ভেজা চোখে অবাক হয়ে তাকালো। ইনি কি সেই নাসিরুল তালুকদার যে কিনা শৈলীকে এতটা আদর করত, ভালোবাসতো, সবার আড়ালে স্নেহ করত? তিনিই আজ থেকে এতিম বলে সম্বোধন করছে। হঠাৎ করে শৈলীর মনে হলো পৃথিবীতে আসলে কেউই কারোর জন্য নয়, সবই মায়া, সবই অভিনয়। এদিকে প্রথমবারের মতো নিজের বাবার হাতে চড় খেয়েও কোনো রকম প্রতিক্রিয়া দেখালো না নিশান। খুব নীরব থাকলো সে। এক হাত দিয়ে নিজের ঠোঁটের কোণায় লেগে থাকা রক্তটা মুছে নিল। ঠোঁটটা ফেটে গেছে বোধহয়, তবুও কিছু বলল না। স্থির দৃষ্টি ফেলে বাবার দিকে তাকিয়ে বলল, আমি জানি না আমি ভুল করেছি কিনা, কিন্তু যা করেছে তাতে আমার কোনো আফসোস নেই। এখন তুমি বলো, তুমি কি চাও বাবা? মিমিকে বিয়ে করলে আমি কখনো সুখী হতে পারবো না, আর না ওকে সুখী করতে পারবো। তো ওকে বিয়ে করে কথা বলো না, এতে অশান্তি বাড়বে বই, কমবে না। খাদিজার মুখে আঁচল চেপে কাঁদতে শুরু করলেন। রাশিদা প্রতিক্রিয়াহীন হয়ে দাঁড়িয়ে থাকলেন, অবাক হয়ে তাকিয়ে থাকলেন শৈলীর দিকে। আজ যেন সবকিছু উল্টে গেল। প্রকৃতি যেন অন্য প্রতিক্রিয়া দেখানো শুরু করলো।
এতদিন ধরে সবকিছু অনুকূলে রাখার মূল হোতা নাসরুল তালুকদার হঠাৎ করেই তর্জনী আঙুল তুলে দরজার দিকে দেখিয়ে দিলেন নিশানকে। কাট কাট কণ্ঠে বলে উঠলেন, তুমি যদি তোমার সিদ্ধান্তে অটল থাকো তাহলে এই মুহূর্তে এই মেয়েটাকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাও। এই বাড়িতে তোমার বা অন্য কারোর কোনো অধিকার নেই। সবাই আরেক দফা চমক খেল। এবার রিমি আর মিমিও আঁতকে উঠল শৈলী। শুধু অনুভূতিহীন নিশান শূন্য চোখে তাকিয়ে থাকলো। নাসরুল গম্ভীর কণ্ঠে আবারও বলে উঠলেন, সবাই শুনে রাখো, আজ আমি নাসিরুল তালুকদার বলে দিচ্ছি, আজ থেকে এ বাড়িতে নিশান তালুকদার বা শৈলী তালুকদার কারো কোনো অধিকার নেই। সবাই ভুলে যাও যে এ বাড়িতে দুজন ছেলে মেয়ে ছিল। একটু থেকে তিনি এবার নিশানের দিকে তাকিয়ে বললেন, আর তোমরা দয়া করে এই মুহূর্তে এ বাড়ি থেকে বেরিয়ে যাও। সদর দরজাটা ওদিকে। নিজের ওপর প্রচন্ড পরিমাণে ঘৃণা হচ্ছে শৈলীর। ইচ্ছে করছে নিজেকে আঘাত করতে। আচ্ছা, সে যদি এখন নিজের অস্থিরতা কমাতে নিজেই নিজের মাথায় আঘাত করে, তাহলে কি মানুষ তাকে পাগল বলবে? সে কি আসলেই পাগল হয়ে যাচ্ছে, নাকি বেঁচে থাকার ইচ্ছেটাই হারিয়ে ফেলেছে? কংক্রিটের উপর দাঁড়িয়ে নাক টেনে টেনে এসব চিন্তা করছে শৈলী। কয়েক ঘন্টার মধ্যে এসব কি হয়ে গেল কিছুই বুঝলো না সে। চোখের পলকে সবকিছু যেন ধ্বংস হয়ে গেল। শৈলী সে আসলেই ভেবেছিল যখন নাসিরুল তালুকদার তাদেরকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছে, তখন হয়তোবা নিশান আত্মসমর্পণ করবে, হয়তো বলবে ঠিক আছে আমি মিমিকে বিয়ে করতে রাজি। কিন্তু না, নিশান তার সিদ্ধান্তে অটল। নিজের ব্যক্তিত্বকে কবর দেয়নি সে। কোনো কথা না বলে শুধু মুচকি হাসি দিয়ে শৈলীর হাতটা ধরেছিল। তৎক্ষণাৎ রিমিকে উদ্দেশ্য করে শুধু কিছু বাক্য ছড়েছিল। রিমি, এই ব্যাগটা ধর। আমার ঘর থেকে আমার জামা কাপড়গুলো এনে এই ব্যাগের মধ্যে ভরে দে। শৈলীর রুমে যাওয়ার দরকার নেই, কিন্তু আমার রুমে যেসব জিনিসপত্র আছে সব আমার নিজের টাকা কেনা, তুই সেসব নিয়ে যাচ্ছে। রিমিও বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে নিশানের ঘর থেকে নিশানের সমস্ত জামা কাপড়গুলো ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিশানের হাতে দিয়ে দিয়েছিল। খাদিজা তালুকদার এবং রাশিদা তালুকদার শুধু চোখ বড় করে দেখেই যাচ্ছিল, কিন্তু কেউ কিছু বলতে পারছিল না। শৈলী তো অবাক হয়ে তাকিয়েছিল নিশান নামক এই অদ্ভুত মানবটির দিকে, যার মধ্যে কোনো রকম চিন্তা নেই। না হলে কি পারতো, সে কি পারতো সেই সময় সবার সামনে দিয়ে শৈলীর নেতিয়ে পড়া হাতটা শক্ত করে ধরে বাড়ি থেকে চুপচাপ বেরিয়ে আসতে? একবারও পিছু ফিরে তাকায়নি লোকটা। শুধু খাদিজা তালুকদারকে উদ্দেশ্য করে বলেছে, ভালো থেকো মা, আমার কথা মনে পড়লে শৈলীর নাম্বারে কল দিও। তখনকার কথা মনে পড়ে আবারও চোখের পানি ফেলল শৈলী। সেখান থেকে আসার কয়েক ঘন্টা হয়ে গিয়েছে। আজ এই মুহূর্তে শৈলী সেই জায়গাটাতেই দাঁড়িয়ে আছে, যেই জায়গাটাতে নিশান একদিন তাকে এনেছিল আর তার কানে নীল কণিকা নামক ফুলটি গুজে দিয়েছিল। সূর্য ক্রমশ ঢলে পড়েছে পশ্চিম আকাশে। দিনের শেষ আলো রক্তিম আভা ছড়িয়ে দিচ্ছে দিগন্তের ওপারে। শহরের ব্যস্ত সড়ক থেকে খানিক দূরে সেই পুরনো ব্রিজের রেলিংটা ধরেই দাঁড়িয়ে আছে শৈলী। তার চারপাশে গাড়ির হেডলাইটের ঝলকানি, মানুষের কোলাহল, নদীর তীরে ভিড় করে থাকা নৌকাগুলো, সবকিছু যেন একসঙ্গে মিশে এক বিষণ্ণ সন্ধ্যার চিত্র আঁকছে। শৈলী থম ধরে দাঁড়িয়ে আছে। বাতাস তার চুল এলোমেলো করে দিচ্ছে। গাঢ় বেগুনে আকাশের নিচে সে যেন নিঃশেষ হয়ে গেছে। সময় কখন বিকেল থেকে সন্ধ্যায় গড়ালো বুঝতেই পারেনি। তার মাথায় এখন ঝিম ঝরানো শব্দ বাজছে। নিশানের সেই দৃঢ় কণ্ঠস্বর, তার শক্ত হাতের স্পর্শ এবং সেই শেষ কথা, আমি নিশান তালুকদার, আর কখনো এই বাড়িতে পা রাখবো না। নিজের হাতের দিকে তাকালো শৈলী। এই হাতটায় নিশান শক্ত করে ধরেছিল, সবার সামনে দিয়ে বেরিয়ে এসেছিল। অথচ এখন সে একা দাঁড়িয়ে আছে এখানে। নিশান কোথায় গেছে তা জানে না। সে কিছু বলেনি, শুধু বলেছিল, এখানে একটু দাঁড়াও, আমি আসছি। তারপর নিশান কোথায় চলে গেল, কেন চলে গেল, সে কি আদৌ ফিরে আসবে? শৈলীর কণ্ঠ শুকিয়ে গেছে। ভেতরে এক ধরনের শূন্যতা ক্রমশ তাকে গ্রাস করছে। নিজেকে এখন অচেনা লাগছে। এই অনুভূতির নাম কি? ভয়, দুশ্চিন্তা, নাকি হারিয়ে ফেলার আতঙ্ক? পায়ের নিচে ব্রিজের পুরনো কংক্রিটের ফাটলগুলো লক্ষ্য করল সে। ভাঙা অংশের পাশেই নিচে গভীর নদী কালো জলরাশির মতো কিলবিল করছে। কোথাও একটা ঘড়ির কাঁটা যেন বাজছে ধীরে ধীরে। সন্ধ্যা গাঢ় হচ্ছে, বাতাস ঠান্ডা হয়ে আসছে, কিন্তু নিশান এখনো ফেরেনি। তখনই পেছন থেকে ভরাট কণ্ঠ ভেসে আসলো, তোর কি চোখের পানি বেশি হয়ে গিয়েছে?
ছেচকাদনে মেয়েদের মতো কাঁদছিস কেন? সদ্বিদ ফিরে পেয়ে তৎক্ষণাৎ পেছনে তাকালো শৈলী। এই তো মানুষটা ফিরে আসলো তবে। কিন্তু নিশানের হাতে একটা প্যাকেট দেখে অবাক হয় সে। নিশান চলে যাওয়ার আগে নিজের গায়ে থাকা সাদা শার্টটা আর ব্যাগটা শৈলীর কাছে দিয়ে গিয়েছিল। সেই শার্ট এখন শৈলীর গায়ে পেঁচানো, মূলত ঠান্ডা থেকে মুক্তি পাওয়ার ক্ষুদ্র প্রচেষ্টা। এমন সময় নিশানের এমন কথা শুনে শৈলী আবারও ঠোঁট উল্টালো, আরো বেশি কান্না পেল, কিন্তু কিছু বলল না। নিশান ধীরে ধীরে এগিয়ে আসলো, হাতে থাকা প্যাকেটটা ব্রিজের রেলিংয়ের উপরে রাখলো। তারপর একটু কাছে গিয়ে শৈলীর গায়ে থাকা শার্টটা ভালো করে জড়িয়ে দিল। কিছুক্ষণ ভ্রুকুচকে তাকিয়ে থেকে নিশান যখন বুঝলো এই শার্টটা শৈলীর ঠান্ডা কমাতে মোটেই উপযুক্ত নয়, তখন শার্টটা খুলে দিল। শৈলীর সাথে সাথে কুর্তির হাতাগুলো ঠিক করতে শুরু করলো। নিশান এবার নিচে রাখা ব্যাগটা থেকে নিজের একটা শাল বের করলো। নিশান কোনো কথা না বলে শালটা নিয়ে শৈলীর কাঁধে জড়িয়ে দিল। উষ্ণ কাপড়ের স্পর্শে শৈলী কিছুটা হলেও স্বস্তি পেল, কিন্তু নিশানের মুখের দিকে তাকিয়ে তার অভিব্যক্তি বুঝতে পারল না। নিশান স্বাভাবিক থাকার চেষ্টা করছে, কিন্তু তার চোখের গভীরে লুকিয়ে থাকা চিন্তার রেখাগুলো শৈলীর দৃষ্টি এড়ালো না। আপনি কোথায় গিয়েছিলেন? কণ্ঠটা খুবই মৃদু ছিল, কিন্তু নিশান শুনতে পেল। নিশান গলায় খসখসে ভাব এনে বলল, সিগারেট খেতে গিয়েছিলাম। শৈলী এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। নিশান মিথ্যা বলছে, এটা সে বোঝে। সে যে কখনোই সিগারেট ছুঁয়েও দেখেনি তাও জানে, শুধু শুধু মানুষটা মিথ্যে বলছে। তার মানে আসল কথাটা বলতে চায় না। নিশানের চোখ কেমন যেন ক্লান্ত দেখাচ্ছে, ঠোঁটের কোণে জমে থাকা বিরক্তির রেখাটাও স্পষ্ট, কিন্তু শৈলী আর তর্ক করল না। নিশান এবার প্যাকেটটা তুলে নিয়ে শৈলীর দিকে বাড়িয়ে ধরল। এটা হাতে নে তো। শৈলী নিচের দিকে তাকিয়ে দেখলো প্যাকেটের ভেতর বিরিয়ানি রাখা। সে বিস্মিত চোখে নিশানের দিকে তাকালো। নিশান একটু বিরক্তি নিয়ে বলল, ধরে থাকার জন্য দিয়েছে, খাবি তো? শৈলী একরকম ফুঁপিয়ে উঠল। আপনি কেন এসব আনলেন? আমার তো এখন তো আমাদের কিচ্ছু নেই। তো আরে আমরা পথে বসে যাইনি এখনো, আর তুই তো জানিস আমি এসব নিয়ে ভাবি না। খেয়ে নেয়, নাহলে পরে অবসেস করবে। শৈলী তাকিয়ে রইল নিশানের দিকে। এই মানুষটা এতটা নিশ্চিতভাবে কিভাবে সব সামলে নেয়, এত বিশৃঙ্খলার মধ্যেও কিভাবে হাসে, কিভাবে এমন নির্লিপ্তভাবে তাকে শাল জড়িয়ে দেয়, বিরিয়ানি কিনে আনে। একটা দীর্ঘশ্বাস ফেলে শৈলী হাত বাড়িয়ে প্যাকেটে থাকা সিদ্ধ ডিমটা তুলে নিল। নিশান তাকে একবার দেখল, তারপর চুপচাপ পাশের রেলিংয়ে বসে পড়ল। দূরে কোথাও একটা ঘন্টা বাজল। শহরের কোলাহল ধীরে ধীরে স্তিমিত হয়ে আসছে। নদীর ওপারে লাইটের ঝলকানিতে সন্ধ্যা আরো গাঢ় হয়ে উঠল। কিন্তু এই ব্রিজের ওপর দাঁড়িয়ে থাকা দুইজন মানুষ, তারা যেন সময়ের বাইরে দাঁড়িয়ে আছে। শৈলী সিদ্ধ ডিমটা নিশানের দিকে বাড়িয়ে দিল। নিশান ভ্রুকুচকে তাকালো। সে জানে শৈলী কোনো মতেই সিদ্ধ ডিম খেতে পারে না, তাই কথা না বাড়িয়ে নিশান শৈলীর হাত থেকে ডিমটা মুখে পুরে নিল। শৈলী এবার নিশানের মতো রেলিংয়ের ওপর কোনো মতে বসল। জায়গাটা বড় হওয়ায় খুব একটা বেগ পোহাতে হলো না তাকে। এরপর বোতল থেকে পানি ঢেলে হাত ধুয়ে নিল। খিদে তো দুজনেরই পেয়েছে। সেই দুপুর 3টার সময় সেখান থেকে চলে আসার পর আর খাওয়া দাওয়া করা হয়নি। নিশান তো খিদের জ্বালায় কমায় চলে গেলেও কখনো মুখ ফুটে বলবে না, এটা খুব ভালো করেই জানে শৈলী। তাই শৈলী বিরিয়ানির প্যাকেটটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হাত দিয়ে সরিয়ে সরিয়ে সেটা দুভাগ করল। এরপর নিশানের দিকে বাড়িয়ে দিয়ে বলল, ওই দিকটা আপনি খান আর এই দিকটা আমি খাই। আমি খেতে চেয়েছে। আপনার তো খিদে পেয়েছে, দুপুরে তো আপনিও খাননি। নিশান সামনের দিকে তাকালো। সবকিছুই বেশ তিক্ত লাগছে তার। গলা দিয়ে খাবার নামার কথা নয়। আমি খাবো না, তুই খেয়ে নে। বেশ অনেকক্ষণ নীরব থাকলো শৈলী। বিরিয়ানির ওপর হাতটা রেখে কিছুক্ষণ কি যেন ভাবলো। এরপর হঠাৎ করেই তড়িৎ গতিতে নিশানের দিকে তাকিয়ে মিনমিন করে বলে উঠল, খাইয়ে দিলে খাবেন? নিশান এবার সত্যি অবাক হলো। শৈলীর কণ্ঠের সেই মিনমিনে ভাবটা ছিল একেবারেই নতুন। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল তার দিকে, যেন বোঝার চেষ্টা করছে মেয়েটা সত্যি বলছে নাকি নিছকই মজা করছে। শৈলীও ধীরে ধীরে দৃষ্টি নামিয়ে ফেলল। নিজের বলা কথাটার জন্যই লজ্জা লাগছে, অথচ তার মনে হচ্ছিল নিশান যদি খেতে না চায় তাহলে একমাত্র এই কৌশলেই হয়তো তাকে খাওয়ানো যাবে।
কারণ কোনো এক রাতে বদ্ধ দরজার অপর পাশ থেকে নিশান এই আবদারটা করেছিল। নিশান ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে বলল। বরে চালক হয়ে গেলি শৈলী। শৈলী কিছু বলল না, শুধু অপেক্ষা করল। নিশান দীর্ঘশ্বাস ফেলল। শৈলীর প্রস্তাবটা গ্রহণ না করে উল্টো কাজটা করল। নিজেই একটু এগিয়ে গিয়ে হাত ধুয়ে নিল। এরপর বিরিয়ানি থেকে একটু তুলে মুখের কাছে নিয়ে গেল, কিন্তু নিজের মুখে না দিয়ে শৈলীর মুখের সামনে এগিয়ে দিয়ে বলল। তুই আগে খা, তারপর আমি খাবো। শৈলী একটু ইতস্তত করল, তারপর মুখ হালকা হা করল। নিশান হাসল না, মজা করল না, শুধু নিঃশব্দে শৈলীর মুখে খাবার দিল। শৈলী ধীরে ধীরে চিবাতে লাগলো। গরম খাবারের উষ্ণতা যেন ঠান্ডা সন্ধ্যাতেও কিছুটা প্রশান্তি এনে দিল। এবার আপনি খান। চিবোতে চিবোতেই বলল শৈলী। নিশান আর না করল না। সে নিজেও খিদেই কাহিল ছিল, কিন্তু সবার সামনে কখনো প্রকাশ করত না। দুজন পাশাপাশি বসে ধীর গতিতে খাবার খেতে লাগলো। আশেপাশে রাস্তার হালকা হাওয়ার শব্দ, দূরের লাইটগুলোর আবছা আলো, আর তাদের দুজনের একসাথে ভাগ করে খাওয়ার মুহূর্তটা যেন এক অদ্ভুত প্রশান্তি নিয়ে এলো। শৈলী এক মুহূর্তের জন্য নিশানের দিকে তাকিয়ে থাকলো, তারপর হাসলো না, কাঁদলো না, শুধু এক গ্লাস পানি তুলে ধরে বলল। পানি খাবেন? নিশান এক মুহূর্তের জন্য কিছু না বলে তার দিকে তাকিয়ে থাকলো, তারপর হাসি মুখে গ্লাসটা নিয়ে এক ঢোকে পানি খেয়ে নিল। খেতে খেতে শৈলী একসময় বলল। আপনি এত নিশ্চিন্তে আছেন কিভাবে? নিশান থমকে গেল। একটুক্ষণ চুপ করে থেকে বিরিয়ানির শেষ টুকরোটা মুখে দিয়ে বলল। তো কি করব? তোর মতো ভ্যা ভ্যা করে কাঁদবো? শৈলী মন্ত্রমুগ্ধের মতো চেয়ে বলল। আপনার কি একটুও কষ্ট হচ্ছে না নিশান ভাই? হুম, কষ্টের মতো কিছু হয়েছে কি? আমার জন্যই তো আপনাকে অপমানিত হতে হলো। নিশান বিরক্ত ভঙ্গিতে শৈলীর দিকে তাকালো, তারপর ঠান্ডা গলায় বলল। তুই আসলে অনেক বড় বোকা, জানিস? তোর এই বোকামিটা দূর করা খুবই প্রয়োজন। শৈলী চুপ করে থাকলো, চোখ নিচের দিকে নামিয়ে ফেলল। নিশানের কথাগুলো মাঝে মাঝে বড্ড কঠিন মনে হয়, কিন্তু সে জানে ভেতরে লুকিয়ে থাকা অনুভূতিগুলো কখনোই এতটা কঠোর নয়। নিশান এবার হাত দিয়ে শৈলীর কপালে একটা টোকা দিল। আমি তোর জন্য অপমানিত হইনি শৈলী, আমি নিজে আমার সিদ্ধান্ত নিয়েছি, বুঝলে? শৈলী এবারও কিছু বলল না, ঠোঁট কামড়ে ধরে মাটির দিকে তাকিয়ে থাকলো। নিশান দীর্ঘশ্বাস ফেললো, তারপর গলায় একটু নরম সুর এনে বলল। তোকে একটা কথা বলি, শোন। শৈলী চোখ তুলে তাকালো। নিশান এবার স্বাভাবিকভাবে বলল। একটা প্রশ্ন করব, কাট কাট জবাব দিবি, কোনো ভনিতা করবি না, দ্বিধা ছাড়াই উত্তর দিবি। আচ্ছা। নিশান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল। তুই আমাকে চাস নাকি সম্পত্তি চাস? অবাক হলো শৈলী, বিস্ময়ের সুরে বলে উঠল। মানে? তুই হয়তো বুঝিস নি, কিন্তু আমি বুঝেছি। আমার বাপ কিন্তু আমাকে পরোক্ষভাবে ত্যাজ্যপুত্র করেছে। বিষয়টা মনে হয় তুই খেয়াল করেছিস। ও বাড়িতে কিন্তু থাকতে পারবো না আমরা। তুই যদি আমার সাথে থাকতে চাস তাহলে সম্পত্তির কথা ভুলে যেতে হবে। আর যদি তোর মনে হয়েছে তুই আমাকে চাস না, তোর বাপের সম্পত্তি তোর দরকার, তাহলে তুই ফিরে যেতে পারিস। ও বাড়ির মানে তালুকদার নীরের অর্ধেকের বেশি অংশই তোর বাপের নামে লেখা, তাই সেখানে তোর ভাগ আছে। শৈলী স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল নিশানের দিকে। নিশান এবার খাবারের প্যাকেট হতে চোখ উঠিয়ে নিঃসংকোচে বলল। বল, থাকতে পারবি আমার সাথে? শৈলী হাসল, খুবই সূক্ষ্ম হাসি। আজ এই হাসি নিশানের ধরতে পারল না। বিষাদ গলায় মেয়েটা বলে উঠল। সম্পত্তি হারালে তো আমি আবারও সম্পত্তি গড়তে পারবো, কিন্তু আপনাকে হারালে আমি এই আপনিটাকে কিভাবে ফিরে পাবো নিশান ভাই? নিশান থমকে গেল। খাবারে থাকা হাত দুটো অসাড় হয়ে এলো। শৈলীর কথাগুলো হালকা গলায় বলা হলেও ভেতরে যেন একটা অদৃশ্য ঝড় লুকিয়ে। আজকাল কি মেয়েটা একটু বেশি গভীর কথা বলছে না? নিশান আসলেই অনেক অবাক হলো, চুপচাপ শৈলীর দিকে তাকিয়ে রইল। শৈলী এবার চোখ নামিয়ে বলল। আপনি যদি ভাবেন আমি সম্পত্তির জন্য চিন্তিত, তাহলে খুব ভুল ভাবছেন। আমি চাইলেই তালুকদার নিরে থেকেই যেতে পারতাম, কিন্তু আমি আপনার সাথে এসেছি কারণ আমি আপনাকে চাই, এই আপনিটাকেই চাই, কারণ একমাত্র আপনি আমায় এতিম বলেন না। নিশানের চোখ একটু নরম হলো না, কিন্তু ভেতরে যেন কি যেন নড়ে উঠল। কণ্ঠে একই রকম কাঠিন্য রেখে বলল। ভাবিস না যে আমি তোর বলার অপেক্ষা ছিলাম। তোকে রাখার মতন জায়গা নেই আমার কাছে, বুঝলি?
শৈলী এবার একটু হেসে ফেলল, সেই একই সূক্ষ্ম হাসি। জায়গা দরকার নেই নিশান ভাই, আপনি থাকলেই হবে। নিশান এবার দীর্ঘশ্বাস ফেলল, হাত দিয়ে শৈলীর এলোমেলো হওয়া চুলগুলো বুলিয়ে দিয়ে বলল, তুই আমার জীবনটা নরক বানিয়ে ছাড়বি শৈলী। আগে তো বানিয়ে ফেলেছি, এখন মানিয়ে নিন। নিশান এবার সত্যি হাসল, প্রথমবারের মতো। সেই চাপা স্বভাবসুলভ নিশানের হাসি। তারপর প্যাকেটটা গুছিয়ে নিল, হাত বাড়িয়ে দিল শৈলীর দিকে। আমার তালুকদার নীরের উত্তরাধিকারিণী, তোর জন্য একটা নতুন ঠিকানা খুঁজে বের করতে হবে। শৈলী এবার ধীরে ধীরে নিশানের দিকে তাকালো, চোখের মধ্যে একরাশ প্রশ্ন জমে আছে, কিন্তু কোনো প্রশ্ন করল না। নিশানের চোখেও কিছু একটা খেলা করছিল, যেন সে চায় শৈলী সবটা বুঝে ফেলুক, কিন্তু মুখ ফুটে কিছু না বলুক। বাতাসটা আরো ঠান্ডা হয়ে এলো, নদীর ওপারের লাইটগুলো একটু ঝাপসা লাগছিল, কুয়াশার আভাস আসতে শুরু করেছে। নিশান শৈলীর গায়ে জড়ানো শালটা ঠিক করে দিল, তারপর উঠে দাঁড়ালো। চল, অনেকক্ষণ বসে আছে, এবার বেরিয়ে পড়া যাক। কোথায় যাবো আমরা? যেখানে গিয়ে মনে হবে আমরা একটুখানি শান্তি পেতে পারি। বলেই এক হাত বাড়িয়ে দিল নিশান। শৈলী নিশানের হাতটা শক্ত করে ধরল, নিঃশব্দে, চোখে মুখে এক রাশ আত্মবিশ্বাস নিয়ে। দূরের শহর এখনো জেগে আছে, বাতাসে কুয়াশার ছোঁয়া, আর এই ব্রিজের উপর দাঁড়িয়ে থাকা দুটো মানুষ নতুন এক যাত্রার শুরুতে পা রাখল। তালুকদার নীড়ের ডাইনিং টেবিলটা সব সময়ের মতো আজও শান্ত, তবে আজ যেন একটু বেশি নীরব। হুট করে ধাক্কা পাওয়া খাদিজা তালুকদার প্লেট গুছিয়ে রাখছেন। রাশিদা তালুকদার তরকারির ঢাকনা খুলে রেখে দিলেন টেবিলের মাঝখানে, কিন্তু তাদের চোখাচোখি হচ্ছে না, মুখে কোনো কথা নেই। নীরবতা যেন ভারী হয়ে বসে আছে ঘরের বাতাসে। রিমি এবং মিমি সেই বিকেলে ঘরে ঢুকেছে আর বের হয়নি। রাতের খাবারের আয়োজন চলছে, কিন্তু কারো হাতে তেমন জোর নেই। আজকের রাতটা যেন অন্যরকম। ঠিক তখনই পায়ের শব্দ হলো, সবাই বুঝতে পারলো নাসিরুল তালুকদার এসে গেছেন। খাদিজা আর রাশিদা পাশাপাশি দাঁড়ালেন। নাসিরুল ধীর পায়ে এগিয়ে এলেন, চেয়ারে বসলেন, কিন্তু চোখে মুখে কোনো ভাবান্তর নেই, যেন কিছুই হয়নি, যেন এই বাড়িতে কোনো পরিবর্তন আসেনি। নির্বিকার ভঙ্গিতে হাত বাড়িয়ে গ্লাসে পানি ঢাললেন, তারপর টেবিলের দিকে তাকিয়ে মৃদুস্বরে বললেন, দাঁড়িয়ে আছো কেন? ভাত বেড়ে দাও। এক মুহূর্তের জন্য খাদিজা তালুকদার থমকে গেলেন, তারপর নিঃশব্দে উঠে গিয়ে ভাত বেড়ে দিলেন। রাশিদা তালুকদার একবার চুপচাপ ও বড় ভাইয়ের দিকে তাকালেন, সেই একই নির্লিপ্ততা, তবে আজ এই নির্লিপ্ততা যেন ভয়ঙ্কর ঠেকছে। নাসিরুল প্লেটে হাত রেখে ভাত মাখাতে শুরু করলেন, খুব স্বাভাবিকভাবে বললেন, মেয়ে দুটো কোথায়? রাশিদা ভয়ের সত্যিটা বলতে পারলেন না, সত্যিটা ঢেকে শান্তি বজায় রাখতে ধীর কণ্ঠে বললেন, ওরা খেয়ে নিয়েছে ভাইজান। নাসিরুল মাথা নেড়ে ছোট করে বললেন, আচ্ছা। খাদিজা তালুকদার সরু চোখে তাকালেন স্বামীর দিকে, এরপর রাশিদার দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করতেই রাশিদা মাথা নেড়ে চুপচাপ উপরের ঘরে চলে যায়। নাসিরুল মাথা নিচু করে চুপচাপ ভাত মাখিয়ে ছোট ছোট লোকমা তুলে খাওয়া শুরু করলো। খাদিজা এবার চেয়ার টেনে তার পাশে বসলো, খুবই কঠোর গলায় বলল, এটা কি হলো? নাসিরুল মুখে থাকা খাবার গিলে বললেন, কি? কি মানে তুমি এসব কি করলে? সবকিছু শেষ করে দিয়ে জিজ্ঞেস করছো কি? তুমি আমার ছেলেটাকে বাড়ি থেকে বের করে দিলে কেন? ওর কি দোষ? দোষ তো তোমার ভাইয়ের মেয়ে, সেই তো আমার ছেলেটাকে জাদু করেছে। আমি এখনো বুঝতে পারছি না তুমি ওদেরকে বাড়ি থেকে বের করে দিলে কেন? থাকবে কোথায় ওরা? থাকার মতো জায়গা আছে কি? না জানি আমার ছেলেটা এখন কি করছে, কোথায় আছে, ঠিক আছে কিনা। নাসিরুল যেন শুনতেই পাননি। স্ত্রীর কথার গ্রাহ্য না করে তিনি খাবার খেতেই থাকলেন। খাদিজা নিজের রাগ ধরে রাখতে পারছেন না, তিনি এবার হাতের কাছে রাখা পানির গ্লাসটা টেবিলে শক্ত করে নামালেন। এক তীক্ষ্ণ শব্দে যেন পুরো ডাইনিং টেবিলের নীরবতা খানিকটা চূর্ণ হলো। শুনছো না কথা বলছি তোমার সাথে? নাসিরুল তালুকদার এবার ধীরে মাথা তুললেন, খুব শান্ত চোখে স্ত্রীর দিকে তাকালেন, যেন এই কথাগুলো তার কাছে কোনো বিশেষ গুরুত্ব বহন করে না। তারপরও এক চিলতি বিরক্তি গলায় এনে বললেন, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? আমি যা করেছি ভেবে চিন্তে করেছি। কিন্তু কেন? আমার ছেলের দোষটা কি? খাদিজার কণ্ঠ কেঁপে গেল, কিন্তু তার রাগ কমেনি। নাসিরুল এবার হাসলেন, একরকম তাচ্ছিল্যের হাসি। তোমার ছেলে
তুমি বুঝতে পারছো না, ও তোমার কথা শুনবে না আর। ও এখন তালুকদার বংশের উত্তরাধিকারী নয়, ও এখন ওই মেয়েটার সঙ্গী হয়ে গেছে। তুমি কি সত্যি এতটা অন্ধ যে দেখতেও পারছো না? খাদিজা হতভম্ব হয়ে গেলেন। তুমি কি চাও নিশান এখন ওই মেয়ের সাথে থাকবে আমাদেরকে ছেড়ে দিয়ে? ও আমাদের একমাত্র ছেলে নিশানের বাবা। আমি আমার একমাত্র ছেলেকে হারাতে পারি না। নাসিরুল এবার ভুরুকুসকে বললেন, তুমি বোঝার চেষ্টা করো, তালুকদার বংশের উত্তরাধিকার এমন কারো সঙ্গে থাকতে পারে না যে আমাদের জন্য বিপজ্জনক। তুমি যদি চাও নিশান এখানে থাকুক, তাহলে শৈলীকে তার জীবন থেকে বের করে দিতে হবে, নয়তো ওর থাকার কোনো জায়গা নেই। খাদিজা নির্বিকার ভঙ্গিতে বলেন, হ্যাঁ তো দাও, শৈলীকে ওর জীবন থেকে সরিয়ে দিলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। সহজ বিষয়। তোমার ছেলেকে চেননি এখনো, যা বলে তাই করে ও। শৈলীকে কখনোই ছাড়বে না। এখন ওকে বাড়িতে ফিরিয়ে আনতে হলে ওকে ফিরিয়ে আনতে হলে কি করতে হবে? শৈলীকে মেনে নিতে হবে। খাদিজার চোখ বড় করে তাকালেন। তার হতবিহ্বল দৃষ্টি দেখে নাসিরুল হেসে ফেললেন। খাদিজা তালুকদার স্তব্ধ হয়ে গেলেন। তার একমাত্র ছেলেকে ফিরে পেতে হলে শৈলীকে মেনে নিতে হবে, এই শর্ত? তিনি বিশ্বাসই করতে পারছেন না তার স্বামী এতটা নির্মম সিদ্ধান্ত নিয়েছেন। নাসিরুল তালুকদার ঠান্ডা গলায় আবার বললেন, তোমার কাছে এখনো সময় আছে খাদিজা। তুমি যদি সত্যি চাও নিশান ফিরে আসুক, তাহলে শৈলীকে গ্রহণ করতে হবে, না হলে তুমি তোমার ছেলেকে চিরতরে হারাবে। এটা জেনে রেখো। আর এটাও জেনে রেখো, শৈলীকে মেনে নিতে আমার কোনো সমস্যা নেই। আমি প্রথম থেকেই শুধু চেয়েছি আমার ছেলেটা ভালো থাকুক, সুখী থাকুক। খাদিজা এবার ধীরে ধীরে মাথা নেড়ে বললেন, তাহলে তুমি চাও আমি আমার ছেলের সামনে মাথা নিচু করব? ওর সিদ্ধান্তকে মেনে নেব? মাথা নিচু করার কিছু নেই, এটা বাস্তবতা। তুমি নিশানের সামনে মাথা নিচু করো বা না করো, ও এখনো শৈলীকেই আগলে রেখেছে। ওকে ফেরাতে চাইলে তোমার অহংকার গিলতে হবে। খাদিজা গভীর শ্বাস নিলেন। তার একমাত্র ছেলে নিশান, যাকে তিনি এত ভালোবাসেন, যাকে নিয়ে তিনি এত স্বপ্ন দেখেছেন, সে এখন তার হাতের বাইরে চলে যাচ্ছে কেবল একজন মেয়ের জন্য। না, তিনি এটা মানতে পারেন না। কিন্তু নিশানকে কি সত্যি হারাতে পারবেন তিনি? খাদিজা দ্বিধাগ্রস্ত চোখে তাকালেন স্বামীর দিকে। তুমি কি জানো ওরা এখন কোথায় আছে? না, আমি কিভাবে জানবো? আর ওরা কোথায় থাকবে, থাকুক, তা আমার কিছু যায় আসে না। খাদিজা এবার হতাশ দৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়ে বললেন, তোমার এই নির্বিকারতা একদিন তোমাকে একা করে দেবে। তারপর আর কিছু না বলে উঠে দাঁড়ালেন। নীরব পায়ে ডাইনিং ছেড়ে চলে গেলেন। নাসিরুল এক মুহূর্ত তার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলেন। তারপর ধীর গতিতে আবার খেতে শুরু করলেন। তার জন্য কিছুই যেন বদলায়নি। রাতটা সত্যি বড়ই অদ্ভুত, নিস্তব্ধ। আকাশে পূর্ণিমার আলো মিটমিট করছে, নরম চাঁদের আলো চারপাশে ছড়িয়ে পড়ছে। দূরে কোথাও একটানা ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, আর মাঝে মধ্যে বাতাসের দমকা হাওয়ায় গাছের পাতারা সরে গিয়ে শো শো শব্দ তুলে উঠছে। এই নির্জনতার মাঝে বিশাল এক বাংলোর সামনে দাঁড়িয়েছে শৈলী। দৃষ্টির সামনে বিশাল এক স্থাপনা, যেন রাজকীয় কোনো প্রাসাদ। বাংলোটি এতটাই বড় যে চোখের এক দৃষ্টিতে পুরোটা দেখা সম্ভব নয়। প্রবেশপথের সামনে পাথরের তৈরি এক প্রশস্ত পথ, যার দুপাশে সারি সারি কারুকাজ করা ল্যাম্পপোস্ট। বাংলোর সামনের বাগান এতটাই সুবিশাল যে মনে হচ্ছে কোনো পার্কের সামনে দাঁড়িয়ে আছে শৈলী। প্রবেশদ্বারও বিশাল, কালো রঙের ভারী কাঠের তৈরি, উপরে সোনালী রঙের কারুকাজ খোদাই করা। বাংলোর সাদা দেয়ালগুলো বেশ অদ্ভুত। আধুনিকতার ছোঁয়া থাকলেও কোথাও যেন পুরনো ঐতিহ্যের ছাপ স্পষ্ট। শৈলী বিস্মিত চোখে চারপাশে তাকিয়ে রইল। সে কখনো ভাবেনি এমন এক জায়গায় সে একদিন এসে দাঁড়াবে। বাংলোটির বিশালতা, স্থাপত্যের রাজকীয়তা, নিস্তব্ধ রাতের রহস্যময় পরিবেশ, সব মিলিয়ে যেন এক অন্যরকম অনুভূতি তৈরি হয়েছে তার মনে। শৈলীর চোখ পিট পিট কিছুটা বিস্মিত কণ্ঠে ফিসফিস করে বলল, নিশান ভাই, আমায় এ কোথায় নিয়ে এলো? ট্যাক্সির ভাড়া মিটিয়ে নিশান এগিয়ে এসে শৈলীর এমন দৃষ্টি দেখে বাংলোর দিকে তাকালো। বুঝতে পারলো শৈলী অবাক হয়েছে। কি দেখছিস? সংবিত ফিরে পেল শৈলী। সামনের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, এটা কার বাংলো নিশান ভাই? এখানে কেন নিয়ে এলেন? নিশান এবার পকেটে দুহাত গুজে নেয়।
তোর মনে আছে যখন মা তোকে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছিল, তখন আমি তোকে বলেছিলাম এই বাড়ি থেকে নিয়ে এসে একটা বাংলোতে থাকার জায়গা করে দেব। এটা সেই বাংলো, এখানে তোকে আনতে চেয়েছিলাম। শৈলী আরো বেশি অবাক হয়ে যায়। কিন্তু এটা কার? নিশান এবার শ্বাস ফেলে মজা করে বলল, আমার বাপের। চল। বলেই ব্যাগ হাতে নিয়ে এগোতে চাইল। শৈলী চোখ বড় করে তাকালো। এটা বড় আব্বুর? তাহলে তো এখানে আসাটা উচিত হয়নি নিশান ভাই। নিশান এবার শৈলীর কপালে 2 আঙুল দিয়ে টোকা দিল। গাধা, এটা আমার বাংলো। চল তাড়াতাড়ি, কাজ আছে অনেক। শৈলী থমকে গেল। বিস্ময়ে তার ঠোঁট হালকা ফাঁক হয়ে রইল। আপনার? সে নিশানের দিকে তাকিয়ে রইল, যেন তার কথা ঠিকমতো বুঝতে পারছে না। নিশান ঠোঁটের কোণে এক চিলতে হাসি ঝুলিয়ে বলল, হ্যাঁ আমার, আর কার হবে। শৈলী এবার চোখ বড় বড় করে তাকিয়ে বলল, কিন্তু আপনি তো বলেছিলেন আপনার তো কিচ্ছু নেই। ছিল না, এখন আছে। তার এই অনায়াস ভঙ্গি দেখে শৈলী হতভম্ব হয়ে রইল। নিশান আর কিছু না বলে এগিয়ে গিয়ে বিশাল কাঠের দরজাটা ঠেলে খুলে দিল। সঙ্গে সঙ্গে ভেতর থেকে নরম হলুদাভ আলো ছড়িয়ে পড়ল। শৈলী দ্বিধাগ্রস্ত পায়ে এগিয়ে এলো। তারপর দরজার সামনে দাঁড়িয়ে এক ঝলক ভেতরের রাজকীয় সৌন্দর্যের দিকে তাকিয়ে থাকলো। সামনে প্রশস্ত বসার ঘর, মেঝে জুড়ে চকচকে কাঠের টাইলস, বিশাল ঝাড়বাতির আলোয় পুরো ঘর আলোকিত হয়ে আছে। একপাশে লম্বা সোফা সেট, দেয়ালে পুরনো দিনের অ্যান্টিক ডিজাইনের ফ্রেমে বাঁধানো ছবি। শৈলী ধীরে ধীরে ভেতরে ঢুকলো। এখনো পুরোটা বিশ্বাস করতে পারছে না। আপনি এই বিশাল বাংলোটা কিনলেন কিভাবে? নিশান পকেট থেকে ফোন বের করে কিছুক্ষণ নড়ে চড়ে বলল, কিনিনি, দাদুর ছিল, পরে আমার হয়েছে। দাদুর ছিল? তাহলে আমি কেন জানি না? কারণ এই বাংলো সম্পর্কে শুধু দাদু, তোর বাপ, আমার বাপ আর আমি জানি। মূলত পূর্বপুরুষদের থেকে এটা এসেছে। শৈলী স্তব্ধ হয়ে গেল। তার কণ্ঠে স্পষ্ট অবিশ্বাস। পূর্বপুরুষদের থেকে? নিশান দরজার ফ্রেমে হেলান দিয়ে দাঁড়ালো, ঠোঁটে হালকা হাসি। দাদু এই বাংলোটা খুব গোপন রেখেছিলেন, পরিবারের সবাই জানতেও পারেনি। এটা তালুকদার পরিবারের গোপন এক ঠিকানা, যেটা শুধু উত্তরাধিকারীদের কেউ কেউ জানত। দাদু আমাকে খুব ছোটবেলা এখানে এনেছিলেন, বলেছিলেন কখনো তালুকদার নীর হারিয়ে ফেললে এখানে এসে থাকতেন। দাদি কিনে এখানে মাঝে মাঝে ঘুরতে আসতো দাদু। শৈলী ধীরে ধীরে ঘুরে বাংলোর বিশালতা দেখে নিচ্ছিল। উঁচু ছাদ, প্রাচীন শৈলীর কারুকাজ করা কাঠের কাজ, বিশাল বারান্দা। তাহলে এটা আপনি আগে থেকে জানতেন? হ্যাঁ, শুধু জানতাম না যে এত তাড়াতাড়ি এখানে আসতে হবে। শৈলী এক মুহূর্ত নিশ্চুপ থেকে বলল, তার মানে এই বাংলোতে এখন আমরা থাকবো? শুধু থাকবো না, এটা এখন আমাদের ঘর শৈলী, এটা এখন আমাদের ঠিকানা। পছন্দ হয়েছে তোর? কান্না পেল শৈলীর। এতিমদের আবার পছন্দ আছে নাকি? একটা আশ্রয় পেলেই তো হয়। সেখানে নিশান ভাই তাকে পছন্দের কথা জিজ্ঞেস করছে। শৈলীর ঠোঁট কামড়ে নিল। কান্নাটা যেন গলায় দলা পাকিয়ে আটকে গেছে। নিশান কিভাবে এত সহজভাবে বলে দিল এটাই এখন আমাদের ঠিকানা? তার তো কোনো ঠিকানা ছিল না। তালুকদার বাড়ি কখনোই তার নিজের ছিল না, শুধু এক খণ্ড আশ্রয় ছিল মাত্র। বাবা সুস্থ থাকতে যে ছায়াটা পেয়েছিল সেটাও কয়েক বছর আগেই নিভে গেছে। এখন নিশান তাকে জিজ্ঞেস করছে, পছন্দ হয়েছে তোর? এতিমদের আবার পছন্দের অধিকার থাকে নাকি? শৈলী মাথা নিচু করল, চোখের কোণ ভিজে আসছে। নিশান এবার ওর দিকে ভালো করে তাকালো। শৈলী? শৈলীর চোখ বন্ধ করলো, তারপর হালকা গলায় বলল, পছন্দ না হলে কি করবেন? নিশান একটু অবাক হলো। শৈলীর কণ্ঠে চাপা কষ্টের সুর, চোখ নামিয়ে রাখা মুখটাই যেন অভিমান লুকিয়ে আছে। সে ধীরে ধীরে কাছে এগিয়ে এলো, একটু ঝুঁকে বলল, পছন্দ না হলে বদলে ফেলবো, তোর যেটা ভালো লাগবে সেটাই হবে। হ্যাঁ, মামা বাড়ির আবদার না, সবকিছু এত সহজ? তাও ঠিক, তবে যদি তোর আসলে এই বাংলো পছন্দ না হয় তাহলে তোর জন্য একটা বিশেষ আশ্রয়ের ব্যবস্থা আছে আমার কাছে। সেই আশ্রয়কে তুই অপছন্দ করতে পারবি বলে আমার মনে হয় না। শৈলী কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো সরল গলায়। কি সেই আশ্রয়? নিশান একটু থামলো, চোখের গভীরে এক ধরনের উষ্ণ কোমলতা, ঠোঁটের কোণে সামান্য হাসি। তারপর খুব ধীরে, গভীর অথচ মৃদু স্বরে বলল, নিশান তালুকদারের কঠোর হৃদয়টাকে আবৃত করে রাখে এই বুক তোর জন্য পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয়। ঝড় উঠলে এখানে লুকোতে পারবি, ভয় পেলে এখানে ঠাঁই পাবি। তোর সব ক্লান্তি, কষ্ট, অভিমান
গলে যাবে এই বুকের উষ্ণতায়। তুই চাইলে এই আশ্রয় কখনো বদলাবে না, তোর জন্য সবসময় খোলা থাকবে। শৈলী একদম স্তব্ধ হয়ে গেল। নিশান এবার অন্যদিকে তাকিয়ে গম্ভীর হয়ে বলল, পছন্দ হলে এই বিশেষ আশ্রয়টা তুই অনায়াসে পেতে পারিস, তাও আবার বিনামূল্যে। শৈলী প্রতিক্রিয়া দিতেই ভুলে গেল। নিশানের চোখে তার জন্য যে একরোখা ভালোবাসা, সেটা এতদিনেও সে বুঝতে পারেনি। সে এক মুহূর্ত চুপ করে থেকে নিচু স্বরে বলল, আসলে বিনামূল্যে? নিশান এবার চোখ সরু করে কিছু একটা ভাবল, তারপর তড়াক করে শৈলীর দিকে তাকালো। তৎক্ষণাৎ মাথা নিচু করে চোখ নামালো শৈলী। সে মুখ ফসকে এই কথাটা বলে ফেলেছে। নিশান একটু ঝুঁকে আসলো, বেশ চিন্তিত স্বরে বলল, গুড পয়েন্ট। পৃথিবীতে কোনো কিছু বিনামূল্যে হয় না, তোকে অবশ্যই কিছু দিতে হবে। নিশান ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় হাসি আনলো। শৈলীর এমন অসচেতন স্বীকারোক্তি তাকে যেন আরো গভীর এক আবেশে ডুবিয়ে দিল। সে ধীরে ধীরে শৈলীর দিকে আরো এগিয়ে এলো। মাথা সামান্য একপাশে কাত করে নিচু গলায় বলল, আমি বিনামূল্যে কিছুই দেবো না তোকে। তুই যদি আশ্রয় নিতে চাস, তোর বিনিময়ে আমাকে কিছু দিতে হবে। শৈলী ধক করে উঠল। নিশানের চোখের চাহনিতে কেমন যেন এক ধরনের দাবি ঝিলিক মারছে। গলায় সামান্য কাঁপুনি নিয়ে সে বলল, কি দিতে হবে? নিশান আরো এক ধাপ কাছে এগিয়ে এলো, এতটাই যে শৈলী নিঃশ্বাস নিতে কষ্ট অনুভব করল। তার কপাল থেকে এক গুচ্ছ চুল সরিয়ে গভীর অথচ মৃদু স্বরে বলল, তোর উপস্থিতি, তোর অভিমান, তোর নির্ভরতা শুধু আমাকে রাখতে হবে। আমি চাই তোর এই ছোট্ট আঙুলের ডগার ছোঁয়া, চাই তোর কাঁধের ভার আমার উপর থাকুক, চাই তুই যখন ক্লান্ত হবি তখন এই বুক ছাড়া অন্য কোথাও মাথা রাখিস না, তুই যখন ভয় পাবি তখন এই হাত ছাড়া অন্য কারো হাত না ধরিস। আমি শুধু তোর ছোঁয়া আছি শৈলী। বিনিময়ে আমার এই বুকের আশ্রয় সারা জীবন তোর জন্য উন্মুক্ত থাকবে। শৈলী নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। নিশানের কণ্ঠে এত গভীর আবেগ, এত নির্ভরতার প্রতিশ্রুতি কখনো শোনেনি যে। সে তো জানে এ কেবল কথার কথা নয়, কিন্তু সে কি পারবে, সত্যি পারবে নিশানের দেওয়া এই বিশেষ আশ্রয়ের বিনিময়ে নিজেকে শুধু তার করে দিতে? নিশান গম্ভীরভাবে মাথা নেড়ে বলল, তুই আগে বলেছিলি সম্পদ গড়া যায়, দেখ গড়েছে। তুই আমার সবচেয়ে দামি সম্পদ শৈলী। নাক ডাকার আওয়াজে চারপাশ মুখরিত। হ্যাঁ, এটাই সত্যি। হবেই বা না কেন? আকাশ বাড়িতে ঢোকার সাথে সাথে সেই যে বিছানায় ল্যাটকায় পড়েছে, তখন থেকে আর ওঠার নামই নেই। মাঝে আবার আদিব এসে একবার চেষ্টা করেছিল ভাইকে কোনোভাবে খাবার খাওয়াতে, কিন্তু আকাশ তো এমনভাবে ঘুমাচ্ছিল যেন তাকে কেউ যদি তাড়া করে দিয়ে লাথি মারে তাও সাড়া দেবে না। আবার হঠাৎ একবার তো আদিব কেমন চিন্তা করে বলেছিল, ভাইয়ের ঘুম না সিগারেটের মতো, কিছুতেই নিঃশেষ হয় না। এমন মুহূর্তে একেবারে অপ্রত্যাশিতভাবে ফোনের বাজার আওয়াজে আকাশ তড়াক করে উঠে বসলো। তার চোখগুলো পুরো খোলা, যেন সে কোনো যুদ্ধক্ষেত্রে চলে এসেছে। এক সেকেন্ডের মধ্যে সে মনে করতে পারল না কোথায়, কেন আর কি করছে। ফোনটা হাতে তুলে সে হকচকিয়ে বলল, কোথায় এখন? আমি কি কোনো পাগলাগারদে আছি? আদিব একপাশে দাঁড়িয়ে মাথা চুলকিয়ে বলল, ভাই তুমি ঘুমে থেকেও রাজত্ব করছিলে, ফোন বাজছে তোমার, নাও কথা বলো। বলেই ঠোঁট গোল করে শ্বাস ফেলে বেরিয়ে গেল আদিব। এদিকে আহাম্মকের মতো কেবলই ঘুম থেকে ওঠা আকাশ চোখ পিটপিট করে ফোনে ভেসে ওঠা আননোন নাম্বারের দিকে তাকালো। আকাশের মাথা রীতিমতো ঘুরছে, যে কোনো মুহূর্তে সে উল্টে পড়তে পারে। একটু আগে আননোন নাম্বার থেকে আসা কলটা মোটেই স্বাভাবিক ছিল না, কারণ কল করেছিল নিশানের ফুফাতো বোন রিমি। আর তার কাছ থেকে আকাশ যেই ভয়াবহ তথ্যটা পেল, তাতে তারই প্যান্ট ভিজে যাওয়ার উপক্রম। এখন আবার নিশানের নীরবতা তাকে আরো বেশি বিরক্ত করছে। এই হারামি শালা ইন্দুরের ভাই, তুই কই রে? কই আছিস তুই? এত বড় একটা কাণ্ড ঘটে গেল, তুই আমারে কইলি না কোন দুঃখে? আকাশের এমন অতর্কিত হামলার ন্যায় কণ্ঠে কলের ওপাশ থেকে দীর্ঘশ্বাস ফেলল নিশান। সে এখন একটা মার্কেটে আছে, মূলত শৈলীর জন্য কিছু জামা কাপড় কেনার জন্যই সে এসেছে। ওদিকে শৈলী বাংলোতে একা, তাই দ্রুত কাজ করছে নিশান। কিন্তু এমন গুরুতর মুহূর্তে আকাশের ফালতু কথা বিরক্ত লাগলো তার। আমি তোর সাথে পরে কথা বলছি। নিশানের শান্ত জবাবে আরো বেশি ক্ষেপল আকাশ।
কিসের পরে কথা বলবি? এখনই কথা বলতে হবে তোকে। সমস্যা কি তোর? কই আছিস সেটা বল তুই। শৈলীকে নিয়ে কোথায় গেছিস? নিশান এবার কিছু একটা ভাবলো, মনে মনে কিছু সিদ্ধান্ত নিল যেন। এরপর বলল, পরে তোকে সব বলছে। আপাতত ধানমন্ডি লেকে রোদে গিয়ে আমার যে একটা বাংলো আছে, তোকে তো দেখিয়েছিলাম, সেই বাংলোতে চলে যায়। ওখানে আছে আমি আর শৈলী। আকাশ মূলত এটাই জানতে চাইছিল যে ওরা দুজন কোথায় আছে। সে এবার দ্রুত গতিতে মাথা নেড়ে বলল, ঠিক আছে, আমি আসছি। কল কাটার আগেই নিশান বলে উঠল। আসার সময় কাজে নিয়ে আসিস। তড়াক্কা দৃষ্টিতে তাকালো আকাশ, ভাবলো ভুল শুনেছে বোধহয়। নিশ্চিত হতে আবারও জিজ্ঞেস করলো, কি নিয়ে যাব? কাজে। আকাশ চোখ পিট পিট করে তাকিয়ে বলে, কাজে দিয়ে কি করবি? মানুষ কাজে দিয়ে কি করে? বিয়ে করে। কিন্তু তুই কি? বলতে বলতে সংবিত ফিরে পেল আকাশ। সহসা চোখ বড় করে তাকালো, খুশিতে ঠোঁট জোড়া লাফিয়ে উঠল যেন, কণ্ঠ রীতিমতো কাঁপছে। ওরে ভাই, আগে বলবি না তুই? ভাই সত্যি আমি তো বিশ্বাস করতে পারছি না। আল্লাহ, এটা কিভাবে সম্ভব? ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। সাথে একটা কাজ করি, আদিবার আমার 2টা বান্ধবীর নিয়ে যাই সাক্ষীর জন্য। এক্ষুনি আসছি, টেনশন নিস না ভাই। আকাশের অতিরিক্ত প্রতিক্রিয়ায় আবারও দীর্ঘশ্বাস ফেলল নিশান। ছেলেটা জীবনে ভালো হবে না, বিয়ে যে করতে হবে এটা তো একদম স্বাভাবিক বিষয়। কারণ কোনো রকম বৈধ সম্পর্ক ছাড়া সে তো শৈলীর সাথে এক বাড়িতে থাকতে পারবে না। নিশান এবার রাখি বলে ফোনটা কাটতে গেলেই আকাশ এবার বলে উঠল, এ ভাই শোন শোন, তোরে পাইলে না ঝাপটায় ধইরা 2টা চুম্মা দিতাম। প্যান্ট খুলে ঝিঙ্গালালা ডান্স দিতে ইচ্ছে করতেছে এখন। জীবনে প্রথম একটা ভালো সিদ্ধান্ত নিছিস ভাই। লাভ ইউ দোস্ত। মুয়া। আমি আসতেছি। নিশান ফোনটা কেটে দিলেও মুখটা বেশ বিরক্তির ছাপ ধরে রাখল। এই ছেলেটার প্রতিক্রিয়া সবসময় অতিরিক্ত। সাধারণ একটা বিষয়কে এমন নাটকীয় করে তোলে যেন কোনো অ্যাকশন মুভির ক্লাইম্যাক্স চলছে। নিশান একটু মাথা ঝাঁকিয়ে নিজেকে সামলে নিল। ওদিকে আকাশ এক মুহূর্তেও দেরি করলো না, ফোনটা রেখে সাথে সাথে লাফিয়ে উঠল। মনে হলো যেন ঘুম থেকে নয়, কারাগার থেকে মুক্তি পেয়েছে। আদিব। গর্জে উঠল সে। বেচারা আদিব তখন মনোযোগ দিয়ে ইউটিউবে একটা গেমিং ভিডিও দেখছিল। ভাইয়ের এই হঠাৎ গর্জন শুনে চমকে ফোনটা হাত থেকে ফেলে দিল। কি হলো, ভূত দেখলে নাকি ভাই? ভাইরে, ভূত না, আমার নিশান ভাই বিয়ে করতেছে, বুঝছিস? সত্যি বলছি, আমি স্বপ্ন দেখছি না। জীবনে এই দিনটা দেখতে পারবো ভাবিনি। হায় রে, নিশান বিয়ে করছে। আদিব প্রথমে বিশ্বাসই করল না। তারপর যখন আকাশের চেহারার উত্তেজনা আর ফোনের স্ক্রিনে কল লিস্টে দেখে নিশ্চিত হলো, তখন সে নিজেও হতবাক। সত্যি নিশান ভাই বিয়ে করছে? হ্যাঁ রে ভাই, আর আমি সাক্ষী হব। আমার 2টো বান্ধবীকে নিয়ে যাচ্ছি, কোর্ট ম্যারেজের জন্য দরকার। কিন্তু নিশান ভাই কি স্বেচ্ছায় বিয়ে করছে নাকি তুমি জোর করে? আদিব সন্দেহের দৃষ্টিতে তাকালো। ওফো ভাইরে, এই যে ভালোবাসার বিয়ে, তুইও সব বুঝবি না, ছোট মানুষ তো। আসলে ওই বেড়াটা বুঝতে শিখেছে। শৈলী আপুকে এখন থেকে ভাবে বলতে হবে, বুঝেছিস? তাহলে তো আসলে জিঙ্গালালা ডান্স দেওয়া উচিত। ভাই এক্ষুনি চল, আজ নিশান্দ্রে আমি একখান চুম্মা তো দিবই। বলেই তারা দুজনেই তড়িঘড়ি বেরিয়ে পড়ল, একেবারে যুদ্ধ জয়ের আনন্দ নিয়ে। শৈলী বাংলোর পেছনের ঘরের বারান্দায় চুপচাপ দাঁড়িয়ে আছে। সন্ধ্যার আকাশ গাঢ় নীলচে রঙে ঢেকে যাচ্ছে। ধীরে ধীরে কালো মেঘেরা ছড়িয়ে পড়ছে এক কোণ থেকে আরেক কোণে। হালকা বাতাস বইছে, তবে তাতে যেন এক ধরনের অদ্ভুত নীরবতা মিশে আছে। বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে শৈলী এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়েছে, যেন কিছু একটা খুঁজছে। সেখানে কোনো উত্তর, কোনো আশ্রয়, নাকি হারিয়ে যাওয়া কিছু অতীত স্মৃতি। তার লম্বা চুল হালকা বাতাসে উড়ে উড়ে মুখের পাশে এসে পড়ছে, কিন্তু সে ওগুলো সরানোর চেষ্টা করছে না। নিশান নেই, সে মার্কেটে গেছে। এই বিশাল বাংলোর একাকিত্ব যেন শৈলীকে আরো বেশি নিঃসঙ্গ করে তুলছে। যাওয়ার সময় শুধু নিশান বলে গেছে যেন শৈলী বাড়ি থেকে বের না হয়। শৈলীও বাধ্য মেয়ের মতো কথার অমান্য করেনি। সবকিছু এত দ্রুত ঘটে গেল, এখনো বিশ্বাস হচ্ছে না শৈলীর। সে এখানে আছে, এই অচেনা বাংলোর অংশ হয়ে গেছে। নিশান যখন বলল এটাই এখন আমাদের ঠিকানা, তখনও সে পুরোপুরি উপলব্ধি করতে পারেনি কথাটার গভীরতা।
কিন্তু এই আমাদের কথাটা কি সত্যি সম্ভব? শৈলী ধীরে ধীরে চোখ বন্ধ করলো। নিশানের বলা কথাগুলো মনে পড়ছে বারবার। তুই চাইলে এই আশ্রয় কখনো বদলাবে না, তোর জন্য সব সময় খোলা থাকবে। এত সহজে কেউ কাউকে এতটা নির্ভরতা দিতে পারে?